আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। নিয়ে আসলাম আপনাদের জন্য মিথ্যে গল্পের পার্ট 7। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। তো চলুন আর দেরি কিসের, এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও। হ্যাপি তখন বলল, আমি মরে গেলে আর কে ডাকবে তোকে এইভাবে, তখন মিস করবি। হ্যাপির কথা শুনে আমি শক্ত করে উঠে তাকে জড়িয়ে ধরলাম আর বললাম, তোকে কোথাও যেতে দিব না আমি। হ্যাপি তখন বলল, আরে পাগল, একটু আস্তে করে ধর, আমার তো জীবন বের হয়ে যাচ্ছে। সাজিদ তখন বলল, আগে বল আমার ছেড়ে কোথাও যাবি না। হ্যাপি তখন বলল, আচ্ছা যাব না, এখন চল নামাজ পড়বি। তারপর দুজনে নামাজ পড়ে বাগানে গেলাম। হঠাৎ করে হ্যাপি বলে উঠলো, সাজিদ জানিস আমার বিশ্বাস তুই ভালো রেজাল্ট করবি। সাজিদ তখন বলল, আচ্ছা আমার রেজাল্ট নিয়ে না ভেবে তুই নিজেরটা নিয়ে ভাব। হ্যাপি তখন বলল, চুপ, তোকে ডাক্তার হতে হবে আমি এটাই জানি। সাজিদ তখন বলল, যদি আমি পাস না করি। হ্যাপি তখন বলল, কি বললি হনুমান? চুল টেনে ধরে রাখলো। সাজিদ তখন বলল, ছাড় প্লিজ, অনেক ব্যথা করছে। হ্যাপি তখন বলল, ছাড়বো না। সাজিদ তখন বলল, আচ্ছা বল তুই আমায় নিয়ে এত ভাবিস কেন? হ্যাপি তখন বলল, কারণ তোকে আমি উদাহরণ হিসেবে দেখতে চাই। যে কেউ যেন বলে জীবনের শেষ বা অসম্ভব বলতে কিছু নেই, তার প্রমাণ সাজিদ। আমি আর বসে থাকতে পারলাম না, চলে আসলাম উঠে। এতটা মনের মধ্যে জায়গা করে যদি কিছু ওর হয় তাহলে আমি কিভাবে থাকবো? যে করে হোক আমাকে ওকে ভালো করতে হবে, বাকিটা আল্লাহর হাতে। ওর কিছু হবে ভাবলে মনে হয় নিজের নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে। আমার জীবনটাকে এত সুন্দর করে সাজিয়ে তুললো কোনো স্বার্থ ছাড়া। এসব ভাবতে ভাবতে হঠাৎ আন্টি এলেন। আন্টি তখন বলল, সাজিদ কি হয়েছে? আমি আমার চোখ থেকে পানি মুছে নিলাম। তারপর আন্টিকে বললাম, কিছু হয়নি আন্টি। আন্টি তখন বলল, আমি জানি তুমি হ্যাপির কথা ভাবছো, কিন্তু তুমি এই বিষয়ে না ভেবে তুমি যত তাড়াতাড়ি পারো পাসপোর্টের বিষয় নিয়ে কথা বলো, কারণ ওর যদি কিছু হয় আমি কি নিয়ে বাঁচবো? শেষ সম্বল তো ছিল শুধু আমার একটাই মেয়ে, আল্লাহ তাকেও নিয়ে যেতে চাচ্ছে। প্রতিটা মুহূর্ত মৃত্যুর যন্ত্রণা অনুভব করি আমি। রাজু তখন বলল, আন্টি আপনি এমন করে কান্না করবেন না, হ্যাপির কিছু হবে না, আপনি আল্লাহর প্রতি ভরসা রাখুন। এদিকে দুপুর 12টা বেজে গেল। হ্যাপি আমার কাছে এসে বলল, সাজিদ দেখ তো ইন্টারনেটের রেজাল্টটা বের হয়েছে কিনা। সাজিদ তখন বলল, এখনই পাওয়া যাবে। হ্যাপি তখন বলল, তাড়াতাড়ি দেখ। সাজিদ তখন বলল, আরে বাবা দেখবো তো, তুই এত পাগল হচ্ছিস কেন? হ্যাপি বলল, আচ্ছা সাজিদ, তুই ডাক্তার হওয়ার পর প্রথম কাজ চিকিৎসা করবি। সাজিদ তখন বলল, তোর মাথায় কি সারাদিন শুধু আমাকে নিয়ে চিন্তা থাকে? বিয়ের পর তোর জামাইয়ের হাতে 3 বেলা নিয়ম করে পিটানি খাবি। হ্যাপি তখন বলল, আরে গাদা, এবার না হয় দয়া করে রেজাল্টটা দেখুন আর আমায় উদ্ধার করুন, আমাকে আবার একটা জায়গায় যেতে হবে। সাজিদ তখন বলল, কোথায় যাবি? হ্যাপি বলল, তোর কাছে সব কিছুর কফিয়ত দিতে পারবো না। তার কিছুক্ষণ পরে আমি অনেকটা ভয় নিয়ে রেজাল্টটা দেখলাম, তবে আমারটা না, হ্যাপিরটা। ওর রেজাল্ট ভালোই হয়েছে, 4.80। এখন আমার ভয় করছে আমারটা দেখার সময়, আল্লাহ জানে কি হয়। এই রেজাল্টের সাথে কত কিছু জড়িত, বিশেষ করে হ্যাপি, ওর সম্মান আর খুশি দুটো মিশে আছে এর সাথে। তার কিছুক্ষণ পরে আমার রেজাল্টটা হ্যাপির কথা মতোই হলো, আমি গোল্ডেন A+ পেয়েছি। আমার রেজাল্ট দেখে হ্যাপি আমার জড়িয়ে ধরে কান্না করে দিল আর আমাকে বলতে লাগলো, আজকের মতো খুশি আমি এর আগে কখনো হইনি, চল আমাদের একটা জায়গা যেতে হবে। সাজিদ তখন বলল, এখন আবার কোথায় যাবি? হ্যাপি তখন বলল, আমি মানত করেছিলাম তুই যদি গোল্ডেন A+ পেয়ে থাকিস তাহলে আমি এতিম বাচ্চাদের খাওয়াবো। হ্যাপির কথা শুনে আমি কি বলবো ভেবে পাচ্ছি না। মেয়েটার এত উদারতা দেখে একটা মানুষ কি করে এত উদার মনের মানুষ হতে পারে, সেটা এই পরিবারে না আসলে আমি বুঝতে পারতাম না। তারপর সন্ধ্যায় আমি আর হ্যাপি বের হলাম। নিচে এসে হ্যাপিদের গাড়ি করে চলতে লাগলাম। একটু পরে একটা জায়গায় আমি নেমে গেলাম। হ্যাপি তখন বলল, কি রে তুই নামছিস কেন? তুই আমার সাথে না গিয়ে আবার এখানে কেন নামছিস? সাজিদ তখন বলল, হ্যাঁ আমিও যাব, কিন্তু তুই যা, আমি একটু পরেই আসছি। হ্যাপি তখন বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু তবে তাড়াতাড়ি আসবি। তারপর হ্যাপি চলে গেল এতিমখানায়, কিন্তু সাজিদ কেন নেমে গেল তা হ্যাপি জানে না। এদিকে সাজিদ একটা বড় শপিং মহলে আসলো। আসার পরে বাচ্চাদের জন্য কিছু শীতের জামা নিল, কারণ এখন ঠান্ডার সিজন। তারপর কেনাকাটা করার পর সাজিদ চলে আসলো এতিমখানায়। হ্যাপি তখন সাজিদের হাতে এত কিছু দেখে অবাক হয়ে যায়। তারপর সাজিদ হ্যাপির কাছে গিয়ে বলল, এগুলো নে, এগুলো তুই বাচ্চাদেরকে বুঝিয়ে দে। সাজিদের এমন কাণ্ড দেখে হ্যাপি অবাক হয়ে যায়, কারণ হ্যাপি চিন্তাও করেনি সাজিদ এমন একটা কাজ করে বসবে। হ্যাপি তখন মনে মনে অনেক খুশি হয়ে যায়। তারপর বাচ্চাদেরকে হ্যাপি নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছে আর আমি একপাশে দাঁড়িয়ে আছি। তখনই হ্যাপি বলে উঠলো, সাজিদ জানিস এই বাচ্চাদের মুখে হাসি দেখলে কেন জানি আমার মনটা ভালো হয়ে যায়।
তারপর এতিমখানা থেকে সবকিছু শেষ করে বাসায় আসলাম। আর তারপর থেকে শুরু হয় হ্যাপির আমার উপর শাসন। পড়া ছাড়া আর অন্য কিছু করার সুযোগ নেই। এদিকে আমাকে কালকে যেতে হবে পাসপোর্টের জন্য। আজকে তো যাওয়া হলো না, কালকে আমাকে যে করে হোক যেতে হবে। তারপর আমি হ্যাপির হাতটা ধরলাম আর হ্যাপিকে বললাম, হ্যাপি তুই না আগের থেকে অনেক সুন্দর হয়ে গিয়েছিস, মনে হয় আমি তোর প্রেমে পড়ে যাব, যেই হারে দিন দিন সুন্দর হয়ে যাচ্ছিস। হ্যাপি তখন বলল, তাই না? তা আমার এত গুণগান গাওয়ার মতলব কি জানতে পারি? সাজিদ তখন বলল, আরে এত পড়ে কি করবো, চল ঘুরে আসি। হ্যাপি তখন বলল, আমি জানতাম আপনি এমন আবদার করবেন, কিন্তু স্যার আপনার আজকে ছুটি নেই। তারপর আর কি হ্যাপির কথা মতো পড়া শুরু করলাম। এদিকে রাতে খাওয়ার সময় হয়ে গিয়েছে, তারপরে হ্যাপি আমাকে ছুটি দিচ্ছে না। এমন সময় আন্টি আসলো আর বলল, কি রে তোরা খেতে আসবি না? হ্যাপি তখন বলল, চলো আমরা খেয়ে আসি, কিন্তু ওকে দিব না। আন্টি তখন বলল, কেন, ওকে আবার কেন দিবি না? হ্যাপি তখন বলল, কারণ কি জানো মা, এত পড়ালেখা করে কি করব, তাই বলছি এত খাওয়া খেয়ে কি করবে। সাজিদ তখন বলল, আরে হ্যাপি প্লিজ, আমার অনেক ক্ষুধা লাগছে, আমাকে আর শাস্তি দিস না। হ্যাপি তখন বলল, হয়েছে আর বলতে হবে না, তুই জানিস না তোকে ফেলে কখনো কি আমি খেয়েছি। তারপর সাজিদ একটু হেসে উঠল আর বলল, চল তাহলে, আমার অনেক ক্ষুধা লাগছে, খেতে হবে। তারপর সবাই মিলে চলে গেলাম নিচে। নিচে গিয়ে দেখি আন্টি আগে থেকে সব রেডি করে রেখেছে। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। হ্যাপিও তার ওষুধ খেয়ে নিল। সাজিদ তখন এটা দেখে বলল, কিরে আজকে নিজে থেকে খেয়েছিস? হ্যাপি বলল, তা না হলে তো তুই আমাকে শান্তি দিবি না, তাই নিজ থেকে খেয়ে নিলাম। সাজিদ তখন বলল, খুব ভালো করেছিস, এখন যা, গিয়ে ঘুমিয়ে পড়। তারপর আমিও চলে যেতে লাগলাম। এমন সময় আন্টি আমাকে ডাকলো আর বলল, সাজিদ কালকে যেহেতু তুমি পাসপোর্টের জন্য যাবে, তার আগে একটা কাজ করো, তুমি হসপিটালে গিয়ে ডাক্তারের সাথে একটু কথা বলে নিও। সাজিদ তখন বলল, আচ্ছা ঠিক আছে। এই বলে সাজিদ তার রুমে চলে গেল। রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। সকালে তাড়াতাড়ি উঠে গেল। এদিকে হ্যাপি এখনো ঘুমাচ্ছে, তাই সাজিদ হ্যাপিকে আর ডাকলো না, চলে গেল হসপিটালে। হসপিটালে গিয়ে ডাক্তারের সাথে সব পরামর্শ শেষ করে যেই না চলে আসবো, ঠিক এমন সময় পিছন থেকে কেউ একজন ডাকলো, সাজিদ। পেছনে তাকিয়ে দেখি হুইল চেয়ারে বসে আছে আমার মা আর মেঘলা। এটা দেখার পর ভিতরটা মোচড় দিয়ে উঠলো। আম্মুর এই অবস্থা দেখি, আগের থেকে কত রোগা হয়ে গিয়েছে উনি, আর সাথে দেখা যাচ্ছে হুইল চেয়ার, হাঁটতেও পারে না মনে হয়। এমন সময় মেঘলা আম্মুকে আমার সামনে নিয়ে আসলো। আমি তখন অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম। আম্মু তখন বলল, সাজিদ অনেকদিন তোকে দেখি না, একবার তাকাবি আমার দিকে। আমি তাকালাম না, কেন জানি নিজের উপর খুব রাগ হচ্ছে। যারা কিনা আমায় এত অবহেলা করেছিল, প্রতিটা মুহূর্তে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল, আমি কেন তাদের জন্য চোখের জল ফেলছি। আম্মু আবার ডাক দিল, সাজিদ অনেক অভিমান আর রাগ বুঝি জমিয়েছিস, আমাদের বুঝি আর কোনোদিন তোর মুখ দেখাবি না? খুব যে ইচ্ছে করছে তোর মুখটা দেখতে খোকা। আম্মুর মুখে এমন কথা শুনে নিজেকে আর সামলাতে পারি নাই। তখন আমি বললাম, তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর গাইজ পার্টটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি নেক্সট পার্ট চান তাহলে এক্ষুনি বেশি বেশি করে কমেন্ট করুন। আর হ্যাঁ, আপনারা ওই পার্টটাতে অনেক ভালোবাসা দেখিয়েছেন, তাই আমি একটু আগে ভিডিওটি দেওয়ার চেষ্টা করেছিলাম, তাই আপনাদের জন্য আরেকটি চ্যালেঞ্জ নিয়ে আসলাম। যদি আপনারা এই ভিডিওতে 2K লাইক, 1K কমেন্ট কমপ্লিট করে দিতে পারেন আজকের মধ্যে, তাহলে নেক্সট পার্টটা একটু বড় করে নিয়ে আসার চেষ্টা করব। তো তাহলে সবাই দেরি না করে এখনই শুরু করে দিন আপনাদের মিশনটা। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।